28শে জানুয়ারি 2010 ঢাকা কেন্দ্রীয় কারাগার। রাত 9:30 থেকে 11টা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় বললে ভুল হবে, বন্ধ করে দেওয়া হয়। 1.5 ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি। আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েদিদের সবার ভেতরে এমনিতেই কিছুটা অস্থিরতা কাজ করছিল, কারণ তারা জানতো জেলখানায় সেদিন 5 জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে। আর যে 5 জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলেই ছিল অত্যন্ত বিনয়ী, কারাগারের সকলের প্রিয় মানুষ। রাত 12টা 1 মিনিটে কর্নেল ফারুক রহমান, মেজর এ কে মহিউদ্দিন আহমেদ আর্টিলারি, মহিউদ্দিন লায়সারুস সুলতান শাহরিয়ার রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। 4 জনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট 5টি। ফাঁসি কার্যকরের পরদিন যথারীতি 5টি লাশ পাঠানো হয় যার যার গ্রামের বাড়িতে, কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল, আর সেটাই হলো চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজলুল হুদার। মেজর বজলুল হুদার বাড়ি চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে সেদিন র্যাব পুলিশের উপস্থিতি দেখে মনে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বোধহয় চুয়াডাঙ্গাবাসীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধের আয়োজন ছিল মূলত মেজর বজলুল হুদার মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা। লাশ কেন দেখতে দেওয়া যাবে না সেটা জানতে আমরা হাটবোয়ালিয়া গ্রামের মানুষের বক্তব্য শুনতে চেয়েছিলাম। ভাই না আসার সময় আমার পরে যাবে পুলিশের টল শুধু টল পুলিশের দ্বারা যারা মোটিভ আমার ভাই আসা যায় না। তারপর থেকে কিছুক্ষণ পরে শুনলাম ভাই না আসতে পড়ে প্রশাসনের লোক ছিল, ওনার লাশটা প্রথমে হাটবলে ইন্ডিয়া হয়, প্রচুর লোক এই অবস্থায় বাড়ির ভিতরে ঢুকতে দিয়েছিল না। আমার যারা যাতে লাশটা ধরার কথা, কিন্তু পুলিশের বাজার কারণে আমি লাশটা বাতি পারিনি। লাশ আসার পরে তার প্রশাসনের লোক যারা আসছিল লাশ নিয়ে, তারা যেখানে ট্রাইব্যুনাল তাকে দাফন করতে হবে। সে দেশের মানুষের জন্যই মনে করেন সবসময় ছিল, দেশের মানুষের পাশে থাকতো সবসময়। চুয়াডাঙ্গার মানুষের কাছে মেজর বজলুল হুদা ছিলেন এক আদর্শের প্রতীক, যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জবরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে চাওয়া মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো। আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ছিল 5 মিনিটের মধ্যে মেজর বজলুল হুদাকে দাফন করতে হবে, কিন্তু জনরোষের মুখে আইন শৃঙ্খলা বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয়। প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতেই চুয়াডাঙ্গার মানুষ তার দাফন করাতে চাননি। বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করবার জন্য। 4টা-5টার দিকে আসলো, লোকজন নাই, একেবারে মানে সম্পূর্ণ একেবারে হলো কোনো মানুষজন ঢুকতে দিচ্ছে না। র্যাবের এক কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করল কেমন উনি লোক ছিল। আমি তখন বললাম যে সে কেমন মানুষ ছিল এটা আপনার কিছুক্ষণ পরে দেখতে পারেন। বলি যে এত ভালো মানুষ তাহলে এরকম একটা কাজ করলো কেন? তেমন যে কাজ করলে এই কারণে সে তো নিজের জন্য করে না, সে তো দেশের জন্য করেছে। যারা 15 আগস্ট ছিল তারা সবই মুক্তি ছিল, কেউ কোনো পাকিস্তানি ফেরত পারবি না, সব মুক্তি ছিল। তারপরে লাশ আসলো, এত পরিমাণ লোক সরকারের নিয়ন্ত্রণে সে লাশ এই এলাকার জনসাধারণ সিনিয়র হল, এবং এত পরিমাণ লোক হয়েছে যেটা নজিরবিহীন একটা ঘটনা। পুলিশের আন্ডারে থাকবে না, আমরা আমাদের লাশ আমরা হলো আমাদের আন্ডারে হবে দাফন হবে। পুলিশের আন্ডারে রাখতে চেয়েছিল, পুলিশের আন্ডারে তো না, সেজন্য পুলিশের আন্ডারে তো স্বাভাবিক নিয়ম হিসেবে আমরা সরকারি কাজ আমরা দাফন করি। আমরা বললাম যে না, তখন ওইভাবে আমাদের পারিবারিকভাবে বা এলাকার মানুষের হলো দাফন কাটতে দেবে। অতএব তারা তখন হলো দিতি বাদ দিয়েছে। হাজার হাজার মানুষ চলে এসেছে মেজর বজলুল হুদাকে এক নজর দেখার জন্য। হাটবোয়ালিয়া বাজারে এত মানুষ এর আগে হয়তো কখনো কেউ দেখেনি। গোসলের অনুমতি দিচ্ছিল না। এই সময় আলমডাঙ্গা থানার তিনি ওসি ছিলেন, উনি খুবই খারাপ আচরণ করছিলেন। আমাদের তারা হুমকি দিবে, হ্যাঁ পুলিশ আজ আমার বলতে না লাশ তাড়াতাড়ি বাড়ি প্রশাসন খুব তাড়াতাড়ি করে চাপ দেয়, ধোয়া টোয়া এগুলো বাদ দিয়ে গোসল বাদ দিয়ে দাফন করতে হবে এমন পুলিশের নির্দেশ ছিল, এবং সাথে ঢাকা থেকে টিম আসছিল। ওই সময় প্রশাসনের ভূমিকা, প্রশাসন প্রথমে মার মুখে অবস্থা ছিল, যখন সাধারণ মানুষ পাবলিক বলল যে ঠিক আছে আমরা লাশ না দেখে আমরা দাফন করবো না, তখন লক্ষ লক্ষ মানে সাধারণ মানুষ চারিদিকে আসার পরে তাদের চাপের কারণে তখন লাশ আমাদের কাছে দিতে বাধ্য হয়েছে। এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজলুল হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাটবোয়ালিয়াতে। 3 জেলার জনগণের কারণে প্রশাসনের পিছিয়ে দিতে তারা এখানে সরকার এখানে জনগণের ইচ্ছা মতো তাদের দেখা রয়েছে। মাটি দেওয়া চাইছিল, এখান থেকে ব্রেক করানোর পরে লাশটা মাটি দেওয়া হিসাবে এদের লাশ দেখার পরে আমরা দেখছি। এতটুকু পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু মেজর বজলুল হুদাকে গোসল করাতে গিয়ে চুয়াডাঙ্গার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক ঘটনার। কাফনের কাপড় সরাতে দেখা যায় মেজর বজলুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। আপনাদের প্রিয় সন্তান বিচারের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই। ইনশাআল্লাহ বাংলার মাটিতে তাকে হত্যার বিচার একদিন হবে হবে। সে ফেরেশতাতুল লোক, সে কোনো অপরাধ ব্যবস্থা করেনি, মানুষের ভয় করেছে। গলার কাপড় খুলে দেখেছে এখান থেকে এত দূর, মানে তুই কিনছি না, একদম পুরো মানে সুরি সাবালে যেভাবে হয় কষাইরা যেভাবে সুরি সাবালে যেভাবে কাটেন ওইভাবে কাটা, সুতা 3-4 পর্ব করে সেখান দিয়ে সিলাই করা, হাতে পায়ে কোথাও তো আঘাত নেই। এটা সবাই করে, এটা তার ফাঁসি না, কোনো বাগান নাই, কিছু নাই। গলা ছিল একটা শরীর দেখলাম, হাতটা দিয়ে 5 কোটি কালো সুতা আর সিলাই করা, অনেক গুড়ি গুড়ি রক্ত তপ্ত পড়তে আছে, গলা কাটা ছিল। এটা আমরা দেখেছি বাকি ওই বলে আলগা দাগ থাকে, গলাটা কাটা করে না, তো গলা সিলাই কাটে না। কবরস্থানে যখন মাটি দিয়েছে তখনও কাপনের রক্ত ভিজা, রক্তে ভিজে গেছে। ফাঁসি দেওয়ার নামে তাকে জবাই করা হয়েছে। লাশটা কি আপনি দেখছিলেন? জি জি, আমি লাশটা দেখেছি, চোখে দেখেছি লাশ, আমার গলাটা কাটা ছিল এবং সেখান থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। লাশটা কেমন দেখছিলেন? লাশটা দেখছি যে এটা তো লাশ মানে জেল করে অনুযায়ী সেরকম তো হলো জবাই করা হয় না, কিন্তু পুরোপুরি জবাই করেছে, পুরোপুরি জবাই করেছে। সে হলো হত্যা পুরো রক্ত আছে। কেমন ছিল? একদম সম্পূর্ণ গলা কেটে রক্ত আছে, তখন পর্যন্ত যখন আসে তখন পর্যন্ত রক্ত আছে। গলা কাটার পরে ওখানে সেলাই দেওয়া এরকম কিছু দাগ? না না, সেলাই কাটিছে, কাটার পরে তারপরে সেলাই দিয়েছে। কখন খোলার পরে আমরা তখন দেখি যে তার মুখ এবং সবকিছু রক্তে ভেজা, ফাঁসি দেওয়া লাশ, মানে রক্ত থাকা কথা। তারপর যখন গোসল করানোর জন্য নেওয়া হয় দেখি যে গলা এখান থেকে এ পর্যন্ত কাটা এবং মোটা সুতা দিয়ে সেলাই করা। ধোয়ানোর পরও যখন কাটি করে লাশ নিচ্ছি তখন রক্ত কিন্তু তাজা রক্ত টপ পড়ছে। ভিডিওর সময় কি দেখেছিলেন একটু বলেন তো? ভিডিও করার সময় দেখছিলাম এই সাইডে একটা বড় আকারে একটা দাগ দেখছিলাম। আমার ভাইদের পুলিশ সিরিয়াল পুলিশের হাতে জেলখানায় ঢুকে 3 হাতে জবাই করে হত্যা করে
হয়েছে। আমরা মনে করি যে এটা ফাঁসি দেওয়া হয়নি, শেখ হাসিনা হিংসাত্মকমূলকভাবে এবং প্রতিশোধমূলকভাবে সে জেল গেটে যে নিজে হাতে জবাই করেছে। এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই বিচারের জন্য ব্যবস্থা করা। বাংলার 20 সন্তান মেজর বজলুল হুদাকে কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও 18 তারিখ রাত 9:30 থেকে 11টা পর্যন্ত 1.5 ঘন্টার সেই সময়টাতে ফিরে যেতে হবে, যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার আশপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল। ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টায় যা ঘটেছিল তা হলিউডের হরর থ্রিলার মুভিকেও হার মানাবে। অনুসন্ধানে জানা যায় 2010 সালের 28 জানুয়ারি রাত 9টার পরপরই জেল গেটের ভেতরে মোট 2টি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে। ওই গাড়ির একটিতে এসএসএফ এর সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক, ইসমাইল হোসেন সম্রাট, তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার সিদ্দিক নাজমুল আলম ছিলেন। ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনের পুরস্কার হিসেবে পরের বছর 2011 সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে। এছাড়া সম্রাট ও নানকদেরকে দেওয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর বাইরে ওই গাড়িতে ভয়ঙ্কর কুৎসিত দেখতে বড় গোফওয়ালা একজন মানুষ ছিল, যার নাম পরিচয় আমাদেরকে কেউ নিশ্চিত করে বলতে পারেনি। এমপি কমিশনার একেএম শহীদুল হক স্যার ছিলেন, স্বরাষ্ট্র সচিব আব্দুল সালাম স্যার ছিলেন, কারা মহাপরিদর্শক যে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান উনিও ছিলেন, আর সম্ভবত ঢাকা ডিসি ছিলেন উনি জিল্লুর রহমান, ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার উনিও ছিলেন এখানে, আরো বেশ কিছু লোকজন ছিল। গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা জানান ওই রাতে মোট 2টি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল। এই 2টি ফাঁসির মঞ্চে দুজন করে মোট 4 জনকে ফাঁসি দেওয়া হয়। দূর থেকে কোন 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও 5ম জনকে ফাঁসিতে এত দূরের কথা মঞ্চে তোলা হয়নি, কিন্তু লাশ বের করবার সময় জেলখানা থেকে মোট 5টি লাশবাহী গাড়ি বের হয়েছিল। ফাঁসি থাকে সাধারণত সেদিন কিন্তু নর্মাল প্রসিডিওর জেলখানায় নিরাপত্তাটা বেশ স্ট্রং থাকে। সেই দিনও যেটা আমাদের বেশ আলোচিত হয় জেলখানায়, ওই ফাঁসির মঞ্চের কাছে যে 4টা লাশ গাড়ি উঠানো হয়, কিন্তু আরেকটা লাশ ঠিক প্রশাসনিক ভবনের ওখান থেকে নিয়ে গাড়ি উঠানো হয়। এই ব্যাপারটা একটু অস্বাভাবিক। একই জায়গায় ছিল না। না, এটা তো আসলে 4টা যেটা লাশ প্রথমে উঠানো হয় এটা তো ফাঁসির মঞ্চের কাছাকাছি, যেটা ন্যাচারাল। ওখানে ফাঁসির পরে ওখান থেকে লাশটা গাড়ি উঠানো হয়, কিন্তু আরেকটা লাশ যেটা প্রশাসনিক ভবন থেকে বের করা হয়, এটাই হলো এটার একটা ডিস্টেন্সের ব্যাপার আছে, যেখান থেকে কেন লাশ আসবে এবং কেন বাইরে গাড়ি উঠানো, এটাই হলো প্রশ্ন। এই ব্যাপারটা নিয়ে পরের দিন বেশ আলাপ আলোচনা হয় জেলখানার ভিতরে। ব্যাপারটা একটু অস্বাভাবিক। রাতে শেখ হাসিনার সাথে জেলখানার ভেতরে প্রবেশ করা খুনিরা সোজা চলে যায় প্রশাসনিক ভবনে, আর শেখ হাসিনা পুলিশ, র্যাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে 4 জনের ফাঁসি নিচে প্রত্যক্ষ করেন। ধারণা করা হয় আসলে তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতেই শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন। ফাঁসি কার্যকর হওয়ার পরপর শেখ হাসিনা চলে যান প্রশাসনিক ভবনের ভেতরে। সেখান থেকে রাত 1টার কিছু আগে শেখ হাসিনা ও তার সাথে থাকা খুনিরা সেই একই 5 গাড়িতে করে জেলখানা থেকে বের হন। কারাগারের অন্য আরেকটি সূত্র বজলুল হুদার পরিবারকে জানিয়েছিলেন সেই রাতে বজলুল হুদাকে কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল, যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজলুল হুদাকে জবাইয়ের আগে তার বুকের উপর পা চাপা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা নিজে। সেটাতে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুনির গায়ে রক্ত লেগেছিল, কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকের চোখেই পড়েছিল। ওই পরের দিন একটা বিষয় খুব আমাদের মধ্যে একজনের নজরে আসে যে প্রধানমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সম্রাট নাজমুল যখন প্রশাসনিক ভবন থেকে বাইরে আসে তখন এই সম্রাটের গায়ে রক্তের দাগ ছিল। দু একজন এটা দেখতে পায়। এখন ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের জিনিসগুলো তো আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, কিন্তু তখন যে সময় ওই সময় যে সমস্ত লোকজন উপস্থিত ছিল, এখন তারা সবাই এখন বাংলাদেশে বেশিরভাগই আছেন, পুলিশ প্রশাসনের মধ্যে আছেন, এই সমস্ত অফিসার বা লোকজন যারা উইটনেস ছিল, তারা সাক্ষী ছিল, তাদেরকে এখন ধরলেই এই জিনিসটা মোটামুটি তদন্তের আওতায় আনা যায় এবং তাদের পরিবার যেটা অভিযোগ করে তাকে জবাই করে মারা হয়েছে এবং এই যে অস্বাভাবিক অ্যাক্টিভিটিস গুলো যেগুলো জেলখানার মধ্যে দেখা গেছিল ফাঁসির সময়, ফাঁসির পরবর্তীতে, এটা পরিষ্কার তদন্তের মধ্যে বের করাটা খুবই সহজ। ঘটনার বর্ণনা শুনে অনেকের কাছে হয়তো অসম্ভব অবিশ্বাস্য এক গল্পের মতো মনে হচ্ছে। তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইটি পড়ে থাকেন, তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি হুবহু মিলে যাবে। মতিউর রহমান রেন্টুর তথ্যানুযায়ী শেখ হাসিনা যেদিন মৃত্যুর খবর শুনতেন সেদিন স্বাভাবিক দিনের চেয়ে অনেক বেশি খেতেন। এই ঘর থেকে ওই ঘরে দৌড়ে পৈশাচিক এক উল্লাস করতেন তিনি। জাহানারা ইমাম যেদিন মারা যায় সেদিন শেখ হাসিনা বিছানার উপরে উঠে 2 হাত দিয়ে কাপড়ের 2 মাথা ধরে নাচছিলেন, কারণ তিনি জাহানারা ইমামকে তার প্রতিদ্বন্দ্বী মনে করতেন। এক কথায় শেখ হাসিনা একজন নরপিশাচ, রক্তপিপাসু, মানসিক বিকারগ্রস্ত একজন উম্মাদ, যে কারণে একজন মানুষ যার আর কয়েক ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকেও নৃশংসভাবে জবাই করে হত্যা করবার কথা চিন্তা করতে পারে। একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন কত নৃশংস নরপিশাচের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। যাই হোক, 15 আগস্টের বীর মুক্তিযোদ্ধা মেজর বজলুল হুদাদেরকে আমরা সম্মান দিতে পারিনি, যে কারণে আজ আবারও শেখ মুজিবের প্রেতাত্মা আমাদের উপর চেপে বসেছিল। বাংলাদেশের মানুষ 2024 সালে শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে দুর্বিসহায় দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে, ঠিক একইভাবে 1975 সালে মেজর ডালিম কর্নেল, রশিদ কর্নেল, ফারুকার, মেজর বজলুল হুদারা এক অত্যাচারী মাদকাসক্ত বাকশালীর হাত থেকে 7 কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিল। শেখ হাসিনার দুঃশাসন আমরা চোখে দেখেছি, কিন্তু শেখ মুজিবের আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে বলেই আমাদেরকে এখনো তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার কথা শুনতে হয়। কিন্তু বাস্তবে শেখ মুজিব তার পরিবার আর দলের লোকজন ছাড়া অন্য সবাইকে তার কৃতদাসে পরিণত করেছিল। শেখ মুজিবের সময় কতটা অরাজক পরিস্থিতি ছিল তা মেজর বজলুল হুদার উইকিপিডিয়ার কয়েকটি লাইন পড়লেই পরিষ্কার হয়ে যাবে। মেজর বজলুল হুদা মেজর ডালিম আর তার স্ত্রী একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে শেখ কামাল আর তার বখাটে বন্ধুরাও উপস্থিত ছিলেন। এদের মধ্যে সবচেয়ে উচ্ছৃঙ্খল ছিল গাজী গোলাম মোস্তফার ছেলে। গাজী গোলাম মোস্তফা ছিলেন শেখ মুজিবের সবচেয়ে আস্থাভাজন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি। অত্যন্ত অসৎ প্রকৃতির লোকটিকে শেখ মুজিবের পিসেন্টের চেয়ারম্যানের পদেও বসিয়েছিলেন, যিনি গরিব মানুষের চাল, তেল, কম্বল চুরি করে শেখ মুজিবের সাথে ভাগাভাগি করতেন। ক্ষমতার দাপটে বিয়ের অনুষ্ঠানে আসা মেজর ডালিমের স্ত্রীকে অসম্মান করার সাহস দেখিয়েছিল শেখ কামালের বন্ধুরা। এ সময় মেজর ডালিম ও বজলুল হুদার সাথে শেখ কামাল বাহিনীর ধস্তাধস্তির এক পর্যায়ে তার মেজর ডালিম ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। তাদের খোঁজে একদল সেনাবাহিনী গোলাম মোস্তফার বাসায় অভিযান চালালে শেখ মুজিব তার পুত্র শেখ কামালের পখারে বাহিনীর কোনো বিচার না করে উল্টো মেজর ডালিম ও বজলুল হুদার সেনাবাহিনী থেকে কমিশন বাতিল করে দেন। এভাবে পুরো দেশটাকে বর্তমান শেখ হাসিনার মতো পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান not deal with the political movement in a democratic way. He was virtually controlling the public, but he could not face the criticism. মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে, আর রক্ষী বাহিনীকে দিয়ে উনি ওনার রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার পরে শাসন করার চেষ্টা করেন। এসব কারণে 2024 সালের মতো 1975 15 আগস্টে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি ছাত্র, শিক্ষক, পুলিশ সহ সর্বস্তরের মানুষ আনন্দ উল্লাস করেছিলেন। This is how Dhaka looks today.
day. The same tanks on the street, soldiers still on guard. And yet it is almost as if nothing had happened. There was no rioting, almost no reaction to Sheikh Mujib's murder. শেখ হাসিনাকে যেভাবে কুকুরের মতো পালিয়ে যেতে হয়েছে, কেউ তার রক্ষায় এগিয়ে আসেনি। ঠিক একইভাবে শেখ মুজিবের লাশ ধানমন্ডি 32 নম্বরে পড়েছিল, কেউ শেখ মুজিবকে একটু দেখতেও আসেনি। কেউ কোনো পদক্ষেপ নিল না। ওই লাশ পড়ে থাকলো 32 নম্বরে। কেন? এত বড় সংগঠন, এত নেতা কোথায় ছিল? জানাজায় লোকজন ডেকে পাওয়া যায়নি। 570 সাবানা রিলিফের কাপড়ে দাফন করা হয়েছিল বাকশাল মুজিবকে। আবার কি এক টুকরো কাফনের কাপড় নিয়ে যাননি? কাপড়ের পাট ছিঁড়ে তারপর সেই কাফন দেওয়া হয়েছিল। অন্যদিকে মেজর বজলুল হুদাদের জানাজায় পুলিশ দিয়ে মানুষের বাঁধ ভাঙা জোয়ার আটকে রাখা যায়নি। মানুষের চাপে আধা ঘন্টার মধ্যে দুবার জানাজার নামাজ পড়ানো হয়েছিল। ওখানে যারা জানাজায় অংশগ্রহণ করতে পারেনি, দ্বিতীয় জানাজায় নগরবাড়ি ঈদগাহ মাঠে লক্ষ লক্ষ জনগণ সবাই লাইন ধরে দেখছে, দেখার পরে এখানে তাকে দাফন করা হয়েছে। মেজর ডালিম হুদাদের জন্ম আছে, মৃত্যু নেই। মরণের মধ্য দিয়ে তারা অমর হয়ে আজীবন বেঁচে থাকবে এদেশের মানুষের হৃদয়ে। যতবার মুজিব হাসিনাদের মতো নরপশুরা এদেশের মানুষকে শোষণ করতে চাইবে, ততবারই বজলুল হুদারা ফিরে আসবে আবু সাইদ কিংবা মুগ্ধ হয়ে। আমরা তোমাদের ভুলব না।